আচ্ছা ভাবুন তো, আপনি আপনার পরিবার নিয়ে এমন একটি দেশে আটকে গেলেন যেখানে কোনো সরকার ব্যবস্থা নেই, সদ্য সন্ত্রাসীদের হাতে মারা গিয়েছে দেশটির প্রধানমন্ত্রী, দেশ জুড়ে চলছে ভয়াবহ রাজনৈতিক সহিংসতা, পদে পদে মৃত্যুফাদ অপেক্ষা করছে আপনার জন্য। এমন একটা পরিবেশে ঠিক কতক্ষণ আপনি সার্ভাইভ করতে পারবেন? হ্যাঁ ভিউয়ার্স, হলিউডের এমনই একটি টান টান উত্তেজনাপূর্ণ সার্ভাইভাল অ্যাকশন থ্রিলার মুভির এক্সপ্লেনেশন নিয়ে আজকে হাজির হয়েছি। মুভিটির নাম নো এস্কেপ। অ্যাকশন থ্রিলার এই মুভিটি মুক্তি পায় 2015 সালে। এই মুভির প্রতিটি সেকেন্ড আপনাকে শ্বাসরুদ্ধকর এক অনুভূতি দিবে। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প। মুভিটির শুরুতেই আমরা দেখতে পাই জ্যাক নামে একজন মার্কিন নাগরিক তার পরিবার নিয়ে তৃতীয় বিশ্বের একটি দেশে কাজের উদ্দেশ্যে এসেছে। সে মূলত আমেরিকা ভিত্তিক একটি পানি শোধনকারী কোম্পানির অফিসার, যারা কিনা কম্বোডিয়ায় পানি শোধনকারী প্রযুক্তি বিক্রি করতে চেয়েছিল। কিন্তু তাদের এই বাণিজ্য চুক্তি নিয়ে দেশের সরকার বিরোধীদের মধ্যে অসন্তোষ দানা বাঁধে। তারা মনে করছিল যে এই চুক্তির ফলে দেশটির জনগণ ও পানির উৎসের উপর বিদেশিদের নিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে। কিন্তু তাদের এই অসন্তোষ সত্ত্বেও সরকারের সাথে জ্যাকের কোম্পানির একটি বাণিজ্য চুক্তি হয়ে যায়। ফলে দেশটির প্রধানমন্ত্রী জ্যাকের কোম্পানির সঙ্গে চুক্তি সম্পন্ন করলে কিছুক্ষণ পরেই সশস্ত্র বিদ্রোহীদের একটি দল এসে প্রধানমন্ত্রীকে হত্যা করে। আর প্রধানমন্ত্রীর দেহরক্ষীয়তাই তাদের হাতে ধরা পড়ার আগে নিজেই আত্মহত্যা করে নেয়। তো এই ঘটনার 17 ঘন্টা আগে জ্যাক তার স্ত্রী অ্যানি, মে, লুসি ও বিচকে নিয়ে কম্বোডিয়া চলে আসে। কিন্তু প্রথম তাদের খটকা লাগে যখন তারা দেখে যে বিমানবন্দরে তাদের রিসিভ করার জন্য কোম্পানি থেকে কেউই আসেনি। নতুন অচেনা দেশে এসে তারা বিভ্রান্ত হয়ে পড়ে। তাই তারা ট্যাক্সি খুঁজতে থাকে। এ সময় তাদের সাথে পরিচয় হয় হ্যামন্ড নামে একজন ব্রিটিশ ভ্রমণকারী, যিনি আসলে ছিলেন একজন ব্রিটিশ এজেন্ট। তো হ্যামন্ডের সাথে পরিচিত হলে তার বন্ধু ক্যানি রজার্সের গাড়িতে করে তারা আগে থেকে বুকিং করা একটি হোটেলে এসে অবস্থান করে। হোটেলের সামনে তারা দেখতে পায় কর্ডিফ কোম্পানির একটি ব্যানার, যেখানে জ্যাক ডাওয়ারের ছবি ছাপানো হয়েছে। তো হোটেলে পৌঁছানোর পর রাতে তারা দেখে যে রুমের টিভি, টেলিফোন কিছুই কাজ করছে না। মার্কিন মূল্যের সুযোগ সুবিধা ফেলে তৃতীয় বিশ্বের একটি দেশে এসে সুযোগ সুবিধার এমন অভাব দেখে জ্যাকের স্ত্রী অ্যানি বেশ হতাশ হয়ে পড়ে। তো জ্যাক তাকে সান্ত্বনা দিয়ে বলে যে সকাল হলেই সে তার এসব অসুবিধা দূর করার জন্য ব্যবস্থা নেবে। এদিকে দেশে যে ভয়াবহ অরাজকতা চলছে, প্রধানমন্ত্রীকে মেরে ফেলা হয়েছে, এ খবর এখনো প্রকাশ করা হয়নি। তাই দেশে কি ঘটছে জ্যাক কিছুই জানতে পারে না। তো পরের দিন সকালবেলায় জ্যাক হোটেলের রিসিপশনে গিয়ে রুমের সমস্যাগুলো জানাতে থাকে। কিন্তু রিসিপশনিস্ট তার সমস্যার কোনো সমাধান দিতে পারে না। এদিকে তারা এদেশে পৌঁছিয়েছে পর থেকে তাদের কোম্পানি তাদের সাথে যোগাযোগ করেনি। আবার হোটেলেও তারা নেটওয়ার্ক, রেডিও, টেলিভিশন কিছুই পাচ্ছে না। এসব নিয়ে জ্যাক অসুবিধায় পড়ে যায়। তো এরপর জ্যাক দেশের খবরাখবর জানার জন্য রিসিপশনিস্টের কাছে একটি পত্রিকা চায়। কিন্তু রিসিপশনিস্ট তাকে জানায় যে তাদের কাছে কোনো পত্রিকাও নেই। তাই পত্রিকা কিনতে জ্যাক হোটেলের বাইরে বের হয়ে পত্রিকার দোকান খুঁজতে থাকে। তো এরপর সে একটি পত্রিকার দোকান খুঁজে পায়। সে দোকানে ইংরেজি পত্রিকা খুঁজে পেলেও সেটা ছিল আবার 3 দিনের পুরানো। তো আর কি করার, সেই পুরানো পত্রিকাটা নিয়ে জ্যাক একটি বাজারের ভিতর দিয়ে ফিরে আসতে থাকে। কিন্তু এরই মধ্যে সে দেখতে পায় হঠাৎ চারদিক শুনশান হয়ে এসেছে। রাস্তা থেকে অদ্ভুত চেঁচামেচি আর আওয়াজ আসছে। তো এরপর রাস্তার দিকে তাকাতেই জ্যাক যা দেখতে পায় তা দেখে তার শিরদাঁড়া দিয়ে একটি শীতল স্রোত বয়ে যায়। সে দেখে রাস্তার একপাশে একদল সারিবদ্ধ দাঙ্গা পুলিশ ধীরে ধীরে এগিয়ে আসছে, আর তার ঠিক অপোজিটেই এগিয়ে আসছে একদল সশস্ত্র বিদ্রোহী। আর এই দুই দলের ঠিক মাঝখানটায় পড়েছে জ্যাক। ঘটনা কি ঘটতে চলেছে জ্যাক বুঝে ওঠার আগেই বিদ্রোহীরা পুলিশের সাথে ভয়াবহ সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে। কোনো মতে সেখান থেকে প্রাণ বাঁচাতে হোটেলের দিকে দৌড়ানো শুরু করে জ্যাক। আর পথিমধ্যে যাওয়ার সময় সে দেখতে পায় রাস্তার এখানে ওখানে পড়ে আছে সারি সারি রক্তাক্ত মানুষের লাশ। আর এরই মধ্যে তার সামনেই আবার একজন মার্কিন নাগরিককে গুলি করে হত্যা করছে বিদ্রোহীরা। তো দেশে কি ঘটছে সেটা তাৎক্ষণিক বুঝতে না পারলেও জ্যাক দেখতে পায় যে বিদ্রোহীরা বেছে বেছে বিদেশিদের হত্যা করছে। আর তা দেখে জ্যাক দ্রুত পদে হোটেলের দিকে তার পরিবারকে বাঁচাতে ছুটে আসে। কিন্তু এ সময় বিদ্রোহীরা জ্যাককে দেখে ফেলে আর তারা জ্যাককে মারতে তেড়ে আসে। তাদের হাত থেকে বাঁচতে জ্যাক দ্রুত একটি মই বেয়ে উপরে উঠে যায়। আর এরই মধ্যে দেখা যায় বিদ্রোহীরা হোটেলের প্রধান গেট ভেঙে ভিতরে প্রবেশ করছে। আর হোটেলের স্টাফ অতিথিদের যাদেরই হাতের কাছে পাচ্ছে নির্বিচারে হত্যা করছে। তো এরপর সে তাড়াতাড়ি তাদের রুমে গিয়ে অ্যানিকে দ্রুত তৈরি হয়ে নিতে বলে, যাতে তারা এখনই এখান থেকে পালাতে পারে।
কিন্তু এ সময় জ্যাক জানতে পারে যে তাদের বড় মেয়ে লুসি সুইমিং পুলে সাঁতার কাটছে। তো এটা শুনে জ্যাক দ্রুত ছুটে আসে লুসিকে বাঁচাতে। বহু বিপদ পার করে জ্যাক যখন লুসিকে সুইমিং পুল থেকে তুলে ফেরত আসতে শুরু করে, তখনই সে একজন বিদ্রোহীর চোখে পড়ে যায়। কিন্তু তার হাত থেকে বাঁচতে জ্যাক তার মেয়েকে নিয়ে দৌড়াতে শুরু করে। এদিকে হোটেলের ভিতর বিদ্রোহীরা প্রবেশ করে প্রতিটি রুমে রুমে ঢুকে বিদেশিদের কুপিয়ে হত্যা করতে থাকে। আর তারপর তারা এসে জ্যাকদের রুমের দরজাও ভাঙার চেষ্টা করে। কিন্তু অ্যানি বিভিন্নভাবে জ্যাক ফিরে আসার আগ পর্যন্ত দরজা আটকে রাখতে চেষ্টা করে। অন্যদিকে জ্যাক লুসিকে নিয়ে আসার পথে একজন বিদ্রোহী তাকে হত্যা করতে ছুটে আসলে র্যামন তাকে বাঁচিয়ে দেয়। তো এরপর জ্যাক রুমে গিয়ে অ্যানি আর বিচকে নিয়ে হোটেলের ছাদে আশ্রয় নেয়। ছাদে তাদের মতো আরো অনেক বিদেশি অতিথিও তাদের জীবন বাঁচাতে আশ্রয় নেয়। তো এরপর তারা ছাদের উপর থেকে দেখে যে হোটেলের সামনে শত শত বিদ্রোহী জড়ো হয়েছে। তারা চিৎকার করে পানির জন্য রক্ত বলে স্লোগান দিচ্ছে, কিন্তু তাদের দাবিটা আসলে কি সেটা জ্যাক বুঝতে পারে না। তো অন্যদের সাথে কথা বলে জ্যাক জানতে পারে যে বিদ্রোহীরা দেশের পানির ওপর বিদেশি কোম্পানির নিয়ন্ত্রণের প্রতিবাদ করছে। তাদের মূল টার্গেটই হচ্ছে কার্ডিফ কোম্পানির লোকজন, আর জ্যাক এই কার্ডিফ কোম্পানির কাজ নিয়েই এদেশে এসেছে। আর তাই বিদ্রোহীদের মূল আক্রোশ আসলে তারই ওপর। আর হোটেলের সামনে কার্ডিফ কোম্পানির যে ব্যানারটি ছিল সেখানে জ্যাকের ছবি টাঙানো ছিল, তাই তারা এখন তাকেই খুঁজছে। এমন সময় হেলিকপ্টারের শব্দ তাদের দিকে ভেসে আসতে থাকে। সেটা শুনে জ্যাক সহ অন্যান্য বিদেশি অতিথিরা আশাবাদী হয়। হেলিকপ্টারটি যত হোটেল ভবনের থেকে এগিয়ে আসতে থাকে, তত সবাই মনে করে যে বিদেশি নাগরিকদের উদ্ধার করার জন্যই হয়তো কপ্টারটি এসেছে। কিন্তু পরক্ষণেই দেখা যায় কপ্টার থেকে একজন বিদ্রোহী ছাদের লোকদের লক্ষ্য করে গুলি ছুটতে থাকে, আর তাতে সাথে সাথে বহু বিদেশি নাগরিক তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়তে আরম্ভ করে। বহু মানুষ সেখানে মারা যায়। এরই মধ্যে সিঁড়ি বেয়ে আবার বহু সংখ্যক বিদ্রোহী ছাদে চলে আসে। সিঁড়ির দরজা ভেঙে তারা ভিতরে প্রবেশ করে একে একে বিদেশি নাগরিকদের ধরে হত্যা করতে থাকে। এই অবস্থায় বাঁচার আর কোনো উপায় না পেয়ে জ্যাক তার পরিবারকে রক্ষার জন্য একটি বিপজ্জনক সিদ্ধান্ত নেয়। সে অ্যানিকে বলে যে লাফ দিয়ে পাশের বিল্ডিং এর ছাদে চলে যেতে, যাতে ছাদে থাকা বিদ্রোহীরা তাদেরকে ধরতে না পারে। কিন্তু স্বাভাবিক পরিস্থিতিতে এই কাজটি ছিল একেবারেই অসম্ভব, কারণ কোনো কারণে পা পিছলে নিচে পড়ে গেলে মৃত্যু একদম নিশ্চিত। কিন্তু এর বাইরে অন্য কোনো উপায়ও তাদের কাছে খোলা ছিল না। আর বিদ্রোহীরা ক্রমেই একে একে বিদেশিদের হত্যা করে সামনের দিকে এগিয়ে আসছিল। তো জ্যাকের এই সিদ্ধান্তে অ্যানি প্রথমে ঘাবড়ে গেল। দ্বিতীয় কোনো পথ না থাকায় অ্যানি তখন মৃত্যুর ঝুঁকি মাথায় নিয়ে পাশের ছাদে লাফ দেয় এবং সে পাশের বিল্ডিং এ যেতে সক্ষম হয়। আর তারপর জ্যাক প্রথমে বিচকে ছুঁড়ে মারে অ্যানির দিকে, আর অ্যানি তাকে লুফে নেয়। কিন্তু এমন ভয়ঙ্কর সিচুয়েশন দেখে ঘাবড়ে যায় জ্যাকের বড় মেয়ে লুসি। সে কিছুতেই ছাদ থেকে লাফ দিতে চায় না, কিন্তু জ্যাক তাকে সাহস জুগিয়ে পরিস্থিতি বুঝিয়ে রাজি করতে সক্ষম হয়। আর তারপর সে লুসিকে বেল্ট দিয়ে বেঁধে পাশের বিল্ডিং এর দিকে ছুঁড়ে মারে। তো এরপর সবাইকে পার করে জ্যাক এবার নিজেও শূন্যে লাফ দেয়। আর ঠিক ওই মুহূর্তেই বিদ্রোহীরা তাকে ধরে ফেলতে ছুটে আসে, কিন্তু জ্যাকরা পাশের বিল্ডিং এ থাকায় তারা তা পারে না। এরপর জ্যাক ছাদ থেকে নিচের ফ্লোরে নেমে আসে, কিন্তু সেখানেও বিদ্রোহীরা চলে আসায় তারা নিচে নামতে পারে না। জীবন বাঁচাতে জ্যাক তাই ওই ভবনেরই একটি অফিসের ভিতরে ঢুকে পড়ে। বিদ্রোহীরা ওই অফিসের ভিতরে প্রবেশ করে কর্মচারীদের মারতে শুরু করলে জ্যাক একজন কর্মচারীর লাশকে টেবিলের সামনে বসিয়ে টেবিলের নিচে লুকিয়ে পড়ে। এদিকে বিদ্রোহীরা এসে তাদেরকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু না পেয়ে তারা সেখান থেকে বের হয়ে যায়। কিন্তু ঠিক এ সময়ই একজন বিদ্রোহী তাদের দেখে ফেলে আর চিৎকার করতে থাকে। ফলে পরিবারকে বাঁচাতে জ্যাক বিদ্রোহীটিকে সেখানেই মেরে ফেলে। আর এরপর জ্যাক সিদ্ধান্ত নেয় যে কোনো ভাবেই হোক আমেরিকান দূতাবাসে গিয়ে আশ্রয় নিতে হবে। তাই অ্যানি শহরের একটি মানচিত্র নিয়ে এম্বাসির লোকেশন খুঁজতে থাকে। তো এরপর তারা লোকেশন খুঁজে পেলে সেই দেশের মানুষের মতো কাপড় পরে ছদ্মবেশ ধারণ করে, যাতে রাস্তায় বের হলে কেউ তাদের সন্দেহ না করে। আর এরপর তারা একটি বাইক জোগাড় করে জ্যাক তার পরিবারকে নিয়ে বেরিয়ে পড়ে এম্বাসির উদ্দেশ্যে। পুরো শহর তখন থমথম করছে, রাস্তাঘাটে আগুন জ্বলছে, এখানে ওখানে সশস্ত্র বিদ্রোহীদের জটলা আর মানুষের লাশ। হঠাৎ তারা একদল বিদ্রোহীর মিছিলের সামনে পড়ে যায়, আর ক্রমেই তাদের বুকের ভেতর ঢিপ ঢিপ করতে থাকে, কারণ কোনো কারণে যদি একবার এখন কেউ তাদের চিনে ফেলে বাঁচার আর কোনো উপায় থাকবে না। কিন্তু রাস্তার এই মাঝখান থেকে ফিরে যাওয়ারও সুযোগ নেই। জ্যাক ভয়ে ভয়ে মাথা নিচু করে ধীরে ধীরে মিছিলটি পার হতে শুরু করে। যেহেতু তাদের শরীরে সেই দেশেরই পোশাক গায়ে ছিল, তাই কেউ তাদের সন্দেহ করে না।
আর এভাবেই প্রাণ হাতে নিয়ে তারা শেষ পর্যন্ত দূতাবাসের সামনে আসতে সক্ষম হয়। কিন্তু সেখানে পৌঁছে আশার শেষ প্রদীপটাও যেন নিভে যায়, কারণ বিদ্রোহীরা অলরেডি দূতাবাসে আক্রমণ করেছে। আর তাই দূতাবাস এখন পুরোপুরি বিদ্রোহীদের দখলে। এম্বাসির ভিতরও আগুন জ্বলছে, সবাইকে হত্যা করে ফেলা হয়েছে। তো এখানে কোনো লাভ হবে না বুঝতে পেরে জ্যাক নিঃশব্দে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু তখনই বিদ্রোহীরা তাকে দেখে ফেলে এবং ধাওয়া করে। আর তাদের হাত থেকে বাঁচতে জ্যাক আর অ্যানি বাচ্চাদের কোলে নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটতে থাকে। তারা রাস্তার পাশে একটি বৌদ্ধ মন্দির দেখতে পায়, আর সেই মন্দিরের বাসিন্দা এক বৃদ্ধকে কনভিন্স করে বাগানে আশ্রয় নেয়। কিন্তু বিদ্রোহীরা কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যায় এবং তাদেরকে খুঁজতে শুরু করে। আর এক পর্যায়ে তারা তাদেরকে ধরেও ফেলে। আর ধরা পড়ার পর বিদ্রোহীরা জ্যাককে মারধর করতে শুরু করে। তারা অ্যানিকে বন্দি করে তার স্বামীর সামনে প্রকাশ্যে ধর্ষণ করতে উদ্যোগী হয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে হ্যামন্ড ও তার সহযোগী রজার্স তাদের বাঁচাতে উপস্থিত হয়। তারা বিদ্রোহীদের গুলি করে হত্যা করে। আর এরপর হ্যামন্ড তাদেরকে একটি বাড়িতে নিয়ে যায় আশ্রয়ের জন্য। সেটি ছিল মূলত একটি পতিতালয়। তো সেখানে হ্যামন্ড তাদের খাবার খেতে দেয় এবং তার আসল পরিচয় জ্যাকের কাছে প্রকাশ করে। সে বলে যে তিনি একজন ব্রিটিশ এজেন্ট, আর এখন তাদেরকে বাঁচতে হলে নিকটস্থ একটি নদী পার হয়ে ভিয়েতনামে চলে যেতে হবে। তো এরপর দেখা যায় যে রাতের বেলায় যখন তারা একটি টাওয়ারের উপর ঘুমিয়ে পড়ে, তখন হঠাৎ বিদ্রোহীরা ওই বাড়ির উপর হামলা চালায়। ফলে তারা দ্রুত ওই বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কিন্তু এ সময় বিদ্রোহীদের মারা গুলিতে রজার্স মারা যায়, আর হ্যামন্ডও মারাত্মক আহত হয়। তো এ সময় তারা বাঁচার জন্য দৌড়াতে শুরু করে, কিন্তু পালানোর সময় বিদ্রোহীদের একটি বড় দল তাদের ঘিরে ফেলে। আর জ্যাকের পরিবারকে বাঁচাতে হ্যামন্ড তাই বিদ্রোহীদের সাথে এক প্রকার আত্মঘাতী লড়াই শুরু করে। কিন্তু এক পর্যায়ে তার শক্তি ফুরিয়ে আসে, সে অনেক বেশি আহত হয়। বিদ্রোহীদের একটি দল জ্যাককে ধরতে আসলে সে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে নিজেকে উৎসর্গ করে গাড়ি চালককে লক্ষ্য করে গুলি ছুঁতে থাকে আর তাকে হত্যা করে। আর একই সাথে সে নিজেও তখন মারা যায়। আর তার এই বলিদানের বিনিময়ে জ্যাকের পরিবার পালিয়ে যাওয়ার সুযোগ পায়। তো এরপর জ্যাক হ্যামন্ডের নির্দেশ মতো সীমান্তবর্তী সেই নদীটি খুঁজতে থাকে, আর তারা কিছুক্ষণের মধ্যেই নদীটি পেয়েও যায়। কিন্তু তারা এবার নদী পার হবে কি করে? তাই জ্যাক সবাইকে এক জায়গায় লুকিয়ে রেখে নৌকা খুঁজতে থাকে। তো অনেক কষ্টে সে নিজের ঘড়ি এবং জুতার বিনিময়ে একটি নৌকা জোগাড় করে। কিন্তু তখনই সেখানে হাজির হয় বিদ্রোহীদের একটি গ্রুপ, আর তারা জ্যাককে ধরে ফেলে এবং তাকে হত্যার প্রস্তুতি নেয়। কিন্তু বাবার এমন বিপদের মুখে চুপ করে থাকতে পারে না লুসি। তাই যখন সে দেখে যে তার বাবাকে মেরে ফেলা হচ্ছে, তখন সে বাবাকে বাঁচাতে ছুটে আসে। কিন্তু লুসির এমন আর্তনাদ দেখেও বিদ্রোহীদের দয়া মায়া হয় না। বিদ্রোহীরা লুসিকে একটি রিভলভার দিয়ে তার বাবাকে গুলি করতে নির্দেশ দেয়, আর আরেকটি রিভলভার তারা লুসির মাথার দিকে ঠেকিয়ে বলে যে যদি সে তার বাবাকে গুলি না করে তাহলে তাকে গুলি করে মেরে ফেলবে তারা। আর এমনই একটি চূড়ান্ত ক্লাইম্যাক্সের সময় পিছন থেকে এসে হাজির হয় অ্যানি। সে বিদ্রোহী সামনাকে বড় একটি লাঠি দিয়ে জোরে মাথায় আঘাত করে, আর তারপর সে লাঠি দিয়ে পিটিয়ে তাকে সেখানেই মেরে ফেলে। আর জ্যাকও লুসির কাছ থেকে রিভলভারটি নিয়ে বাকি বিদ্রোহীদের গুলি করে হত্যা করে। তো এরপর আর দেরি না করে তারা দ্রুত নৌকায় উঠে নদী পার হতে শুরু করে। কিন্তু এরই মধ্যে বাকি বিদ্রোহীরাও নদীর পাড়ে এসে পড়ে এবং তাদেরকে লক্ষ্য করে গুলি ছুঁতে থাকে। ওদিকে ভিয়েতনামের সীমানার কাছাকাছি চলে আসলে ভিয়েতনামের বর্ডারে রেড অ্যালার্ট বাজতে শুরু করে। সীমান্ত রক্ষীরা তাদের নৌকা নিয়ে সীমানার ভিতরে ঢুকতে নিষেধ করে, কিন্তু জ্যাক চিৎকার করে বারবার তাদের কাছে আশ্রয়ের আকুতি জানায়। আর পরক্ষণেই জ্যাকদের নৌকাটা ভিয়েতনামের সীমানায় ঢুকে পড়লে ভিয়েতনামের সীমান্ত রক্ষীরা এবার জ্যাকদের পক্ষ নেয়, আর তারা এবার সীমান্তের ওই পারে থাকা বিদ্রোহীদের দিকেই বন্দুক তাক করে তাদের সরে যেতে বলে। তারা বলে যে নৌকা এখন ভিয়েতনামের সীমানায়, তাই এখন কেউ গুলি চালালে সেটাকে ভিয়েতনাম যুদ্ধ হিসাবেই ধরে নেবে। তো এ কথা শুনে বাধ্য হয়ে বিদ্রোহীরা আক্ষেপ নিয়ে চলে যায়। আর মুভিটি শেষ পর্যায়ে এভাবেই সীমান্ত রক্ষীদের সহযোগিতায় জ্যাক ও তার পরিবার এক দুঃসহ মৃত্যুপুর থেকে ফিরে আসে। তো মুভিটি শেষে দেখানো হয় যে ভিয়েতনামের স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর জ্যাক তার স্ত্রী এবং সন্তানদের ঘিরে ধরে স্মৃতিচারণ করছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের এক্সপ্লেনেশনটি কেমন লাগলো তা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।